নমস্কার। গল্প মেজ দিদি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পঞ্চম পরিচ্ছেদ। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুইটি একটু গুটায় লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিস না দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালিগালাজ করবে। কেষ্টর মুখ একেবারে আরক্ত, একেবারে পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি যেন একটা বলিতে গিয়া আবার চুপ করিল। হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝলেন, বলিলেন, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মাটির দিকে চাহিয়া অতি মৃদু স্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কে রে কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন। তাহার পর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। তাহার হাত ধরিয়া টানিয়া আরেকবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রেই কেন এলি নে? কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী আঁচড়ে চোখ মুছিয়া বলিলেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি হইতে মেজবউকে ডাক দিয়া বলিলেন, ভাইকে আমি কি খাওয়াতে পারি নে, যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছো? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বালা করিয়া উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, যদি গায়ে করেই বলে থাকি তাতেই বা দোষ কি? কাদম্বিনী প্রশ্ন করিলেন, তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি থাকে কোথায় শুনি? তুমি এমন করে লাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না, বলিল, দিদি, 15-16 বছর তোমার সঙ্গে ঘর করেছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপর পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কোথাও কইতে যাব না। কানন্দিনী অবাক হইয়া বলিলেন, আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা? দেবতার সঙ্গে বাঁদরের তুলনা? এরপরে আরো কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজবউ। মেজবউ উত্তর দিল, কে দেবতা কে বাঁদর সে আমি জানি, কিন্তু আমি আর কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো মিষ্টুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই, বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই জানালা বন্ধ করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার পাককালে, অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে, বড় বউ নিজের বাড়ির উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চকণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন। যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি? আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বুঝে পড়ে? কখনো ভালো হবে না। ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্মে সইবে না, তা বলে দিচ্ছি, বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন। উভয় জায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ সাপ সাপান্ত অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে, কিন্তু আজ ঝাঁঝটা কিছু বেশি। অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াই শুনিত না, বুঝিয়াই গায়ে মাখিত না, কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল। তাই উঠিয়া আসিয়া জানলায় দাঁড়াইয়া কহিল, এর মধ্যেই চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি। আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বড় ঘরে আসুন, তিনি শুনুন, তিনি ঘরে এসে শুনুন, এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন? কাদম্বিনী উঠানের উপর ছুটিয়া আসিয়া মাথা উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, আমি কি কোনো সর্বনাশের নাম মুখে এনেছি? হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল, মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও, কিন্তু তুমি কি ঠাউরাও? একা তুমি সিয়ানা, আর পৃথিবী শুদ্ধ ন্যাকা। ঠেস দিয়ে দিয়ে আর কার কপাল ভাঙছ সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরিলেন। মুখ ভ্যামচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা, যে দোষে থাকবে তারই গায়ে লাগবে। আর একা তুমি টের পাও, আমি পাইনে? কেষ্ট যখন এলো সাত চড়ে রাগ করতো না, যা বলতুম মুখ বুঝে তাই করত। আজ দুপুরবেলা কাজ জোরে কি জবাব দিয়ে গেল, জিজ্ঞেস করে দেখো এই প্রসন্নর মাকে, বলিয়া দাসীকে দেখাইয়া দিল। প্রসন্নর মা কহিল, সে কথা সত্যি মেজ বৌমা। আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এই পিণ্ডি না গেললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এই তেজ কিসের জন্য? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করি না। কাদম্বিনী সদর্পে বলিলেন, কেমন হলো তো? কাজ জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজবউ, ওকে তুমি 100 বার ডেকো না, আমাদের ভাই বোনের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কথা কহিল না। কেঁচো সাপের মতো চক্ক করিয়া কামড়াইয়া শুনিয়াছে শুনিয়া তাহার বিস্ময়ের পরিসীমা রইল না। জানলা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল, কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে। আবার মাথা ধরিয়া জ্বরবোধ হইতেছিল, তাই অসময়ে শয্যায় আসিয়া
নির্জীবের মতো পড়িয়াছিল। তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইহা লক্ষ্য না করিয়াই ক্রোধ ভরে বলিয়া উঠিলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারু মানা শুনবে না? যেখানে যত হতভাগ্যা লক্ষ্মী ছড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে? রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজবু। আজ বৌঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিল। হেমাঙ্গিনী শান্ত কণ্ঠে বলিলেন, বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হোক কথা বলেছেন? বিপিন বললেন, কিন্তু আজ তিনি ঠিকই কথা বলেছেন। তোমার স্বভাব জানি তো। সেবার বাড়ির রাখাল ছোনাটাকে নিয়ে এরকম একরকম করলে মতি কামারের ভাগ্নের অমন বাগান বাড়ি তোমার জন্যই মোটর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দও বোঝো না। কবে এ স্বভাব যাবে? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখ পানে চাহিয়া কহিলেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে বলে আছে, মাথার উপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাই না। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না, তুমি যাও, বলিয়া গায়ের র্যাপারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করিয়া ওই গলজ্ঞ দুর্ভাগাটার উপর আজ মর্মান্তিক চটিয়া গেলেন। এটা একটা অমিত বাংলা সাহিত্য রেকর্ডিং। বাংলা সাহিত্যের গল্প, কবিতা, উপন্যাস, ছড়া ও নাটকের ডিজিটাল অডিও সংস্করণ করা অমিত বাংলা সাহিত্যের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। অমিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত। আপনি নিজেও যদি এই প্রচেষ্টায় আমাদের পাশে থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে চান ও নিজের পাঠ করা গল্প, কবিতা ও নাটকের রেকর্ডিং সাবমিট করতে চান, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।